নমস্কার। হেডলাইন্স কলকাতার তরফ থেকে আজকে আমরা অঞ্জলি ইনভেস্টমেন্টসের সজল রয়ের সঙ্গে। সজল, আপনাদের হয়তো মনে আছে এর আগের এপিসোডে খুব এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিয়েছিল আমাদের, এবং আমরা জিজ্ঞেস করেছিলাম একাধিক ইম্পর্ট্যান্ট ঘটনা এবং ডেভেলপমেন্টের নেপথ্যে সজলের পার্সপেক্টিভ কী, সজলের ভিউ পয়েন্টস কী, মার্কেট কীভাবে যাচ্ছে, সেই একটা ক্লু দিয়েছিল। এবং কিছু ইনভেস্টমেন্টের ভালো হ্যাবিট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনারই রেশ ধরে আজকের এই দ্বিতীয় পর্ব, এটাও খুব এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ। আমরা সজলের সামনে আলাদা আলাদা করে তিনটে ডিফারেন্ট প্রোটোটাইপ হাজির করেছি। তিন ধরনের ইনভেস্টমেন্ট, তিন ধরনের ইনভেস্টারের কথা আমরা বলছি হাইপোথেটিক্যালি। একজন ইনভেস্টার কনজারভেটিভ, একজন মডারেট এবং একজন অ্যাগ্রেসিভ। বুঝতেই পারছেন আমরা তিন ধরনের রিস্ক প্রোফাইলের কথা বলছি। যিনি মডারেট ইনভেস্টার তিনি একরকম রিস্ক প্রোফাইল নিয়ে চলবেন, যিনি কনজারভেটিভ এবং অ্যাগ্রেসিভ তারা যথাক্রমে নিজেদের মতো করে চলবেন। যদি আইডিয়াল মডেল পোর্টফোলিও তৈরি করতে হয় তাহলে সজল কিভাবে সেগুলোকে তৈরি করবে, কি ধরনের অ্যাসেট অ্যালোকেশন হবে, সেই পোর্টফোলিওর বিন্যাস কীরকম হবে, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা মন দিয়ে শুনবেন। হয়তো আপনারাও প্রত্যেকে নিজেদের মনের মধ্যে যে ভাবনাগুলো আছে তার সঙ্গে একাত্ম বোধ করবেন সজলের আজকের বক্তব্যের পর। থ্যাংক ইউ সজল আসার জন্যে। সরাসরি প্রশ্ন করছি, ইম্যাজিন করো আমি একজন মডারেট মধ্যপন্থা অবলম্বন করা একজন ইনভেস্টর। আমার বিরাট কোনো রিস্কের প্রতি ভালোবাসাও নেই, দুর্বলতাও নেই। আমি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি আমার ভালোর জন্যে? ধন্যবাদ নীলাঞ্জন ফর হ্যাভিং মি হেয়ার। আমার যখন প্রথম কোনো দিন কোনো ইনভেস্টারের সাথে আলাপ এবং তার আমি রিস্ক প্রোফাইলিং করি, এটা একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মতো। প্রথমে তার বয়স, তার রিস্ক অ্যাপেটাইট, তার বাড়ির পরিস্থিতি, কী রিকোয়ারমেন্টস, তার গোলস, তার অ্যাসপিরেশনস, আমাকে সব কিছু জানতে পারেন। দেন অনলি আই ক্যান প্রেসক্রাইব। এবং আমাদের আলোচনার মধ্যে থেকেই সেটা বেরিয়ে থাকে। একটা ইনভেস্টার নিজেও জানে না সে কি মডারেট নাকি অ্যাগ্রেসিভ। কনজারভেটিভ ইনভেস্টার আমরা বুঝতে পারি, কিন্তু মডারেট আর অ্যাগ্রেসিভের একটা থিন লাইন আছে, সেটাই আমাদের প্রচেষ্টা করে বার করতে হয়। এবার একটা ইনভেস্টারের যখন দরকার হয় সে বয়সের কোন জায়গায়, সে দুটো ফেজ হয় লাইফে ইনভেস্টারের। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, একটা হয় ডিস্ট্রিবিউশন ফেজ। অ্যাকুমুলেশনে সে জমাতে থাকলো, কিন্তু সেই জমানোর মধ্যে থেকেও তার কিন্তু রিকোয়ারমেন্টস আসতে পারে। কেন গোলসের মধ্যে দুটোই এখন আমি দেখেছি ইনভেস্টারদের মেন হয়, চাইল্ড এডুকেশন, একটা তার রিটায়ারমেন্ট। তাহলে যখন সে অ্যাকুমুলেশন ফেজে আছে তার মধ্যেও তার কিন্তু টাকার দরকার পড়ে, এবং যখন তার ডিস্ট্রিবিউশন ফেজ তখন তো তার রেগুলার রিটার্নের একটা দরকার পড়ে যায়। এবং ইট ডিপেন্ডস, একটা কথা আমাদের সবসময় মনে থাকে, আমি যদি 30-40টা ইনভেস্টারের সাথে ওভার আ পিরিয়ড অফ টাইম বসি, প্রত্যেকের রিকোয়ারমেন্টস, নিডস, অ্যাসপিরেশনস উইল বি টোটালি ডিফারেন্ট। অ্যাকর্ডিংলি আমাকে তাকে প্ল্যান দিতে হয়। ইফ ইউ আর অ্যান কনজারভেটিভ ইনভেস্টার, যখন তোমার দরকার হচ্ছে 7% ব্যাংক দিচ্ছে, একটা জিনিস আমাদের জানা উচিত, এই যে ব্যাংকে আমরা 7% দিই, যদি আমরা ট্যাক্স নাও দিই, ইনফ্লেশন ইজ 7, তাহলে 7 - 7 = 0। আর যদি আমরা বাই চান্স ট্যাক্স দিই, যে ইনভেস্টাররা তারা কিন্তু 1.5-2% লসে চলছে। উই আর পেইং, টু বি কোয়াইট অনেস্ট, উই আর পেইং ব্যাক টু দ্য সোসাইটি। ব্যাংক ফিক্সড ডিপোজিটে বাড়লো, কিন্তু আমার কিন্তু নেগেটিভ রিটার্ন হলো। কেন আমরা একটা কথাই হয়তো অনেকে খেয়াল রাখি না, আমরা খালি ইনভেস্টমেন্ট রিটার্ন নিয়ে ভাবি। একটা 1 লাখ টাকা 30 বছরে এখনকার 7% ইনফ্লেশনে 17,000 টাকা হয়। 20 বছরে তার ভ্যালু হয়ে যায় 50,000 টাকা। তখন তুমি যদি 7%-এ রাখছো অ্যাজ অ্যান কনজারভেটিভ ইনভেস্টারও, তার মানে তুমি কিন্তু কোনো টাকা বানাচ্ছ না তুমি ওভার আ পিরিয়ড অফ টাইম। কিন্তু আমাদের রিস্ক প্রোফাইলিংয়ে কিছু টাকা তোমায় ব্যাংকে রাখতেই হবে ডিউ টু লিকুইডিটি। কোভিড আমাদের শিখিয়েছে যে হঠাৎ যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের লিকুইডিটি হাতে কিন্তু থাকাকে, যেটা আমরা ফোর্সই করতে পারি না। দেয়ার ক্যান বি এনি ব্ল্যাক সোয়ান ইভেন্ট এনি টাইম। যেহেতু আমরা মিউচুয়াল ফান্ড মানেই রিস্কের মধ্যে দিয়ে ইনভেস্টমেন্ট হয়, সেটা ডেট হোক কিংবা ইকুইটি হোক কিংবা হাইব্রিড হোক, তাই ব্যাংকে কিছুটা টাকা আমাদের রাখা উচিত ইফ ইউ আর অ্যান কনজারভেটিভ ইনভেস্টার। এবং ব্যাংকে রাখার পরে সেরকমটাকেই তুমি আরেক জায়গায় ইনভেস্ট করবে। কারণ আমরা স্টেপ বাই স্টেপ জানি, প্রথমে ব্যালেন্স অ্যাডভান্টেজ এলো, হাইব্রিড এলো, ইকুইটি এলো। তো প্রথমে ইফ ইউ আর আ নিউ ইনভেস্টার, দু রকমের ইনভেস্টার। আমরা যারা অলরেডি ইনভেস্ট করেছে, বয়স বেড়েছে, তারা কনজারভেটিভ ফান্ডস চাইছে। আরেকটা হচ্ছে যে প্রথম শুরু করছে, দে আর টেস্টিং ওয়াটার, তারা মিউচুয়াল ফান্ডে আসছে, তাদের বোঝার জন্য উই গ্র্যাজুয়েট দেম। আই হ্যাভ সিন ইনভেস্টার ফ্রম ডেট টু হাইব্রিড টু ইকুইটি টু স্টক মার্কেট, ডাইরেক্ট স্টকসেও সে শুরু করেছে। তো
ইটস ওভার আ পিরিয়ড অফ টাইম। তো তোমার সাথে কথা বলি, ইটস আ মিউচুয়াল, উই শুড অলওয়েজ বি অন দ্য সেম পেজ, অ্যান্ড অ্যান ইনভেস্টার অ্যান্ড অ্যান অ্যাডভাইজার শুড অলওয়েজ বি অন দ্য সেম পেজ। এটাকেই রিস্ক প্রোফাইলিং। পরে যেন তাকে বলা হয়, ধরুন সে, কেন আমি এমনও দেখেছি প্রথমে বললো আমি 8% রিটার্ন চাই, আমরা হয়তো এরকম প্রোডাক্ট দেখবো, বিকজ আই উইল গিভ ইউ মেনি অ্যানেকডোটাল। আমার 28 বছরের অভিজ্ঞতায় মিউচুয়াল ফান্ডে আমি যা দেখেছি, যে ইনভেস্টার কনজারভেটিভ ছিল, বললো আমি কনজারভেটিভ, যখন সে 10-15 বছর হলো সে ভালো রিটার্ন পেলো, তার যে ফান্ডটা আমি রেখেছিলাম 8-9% রিটার্নে কনজারভেটিভ ইনভেস্টর হিসেবে, যখন সে কিছুটা অ্যাগ্রেসিভ ফান্ডে রাখলো, যেখানে সে দেখলো 11-12% পাচ্ছি, সে বললো ওই ফান্ডটা তো খারাপ করছে। আই হ্যাভ সিন, আমি বললাম আপনার সাথে প্রথম দিন কি কথা হয়েছিল, দ্যাট টাইম ইউ হ্যাড বিন অ্যান কনজারভেটিভ ইনভেস্টার, তখন তাকে মনে করাতে হয়। তো না, খুব ইম্পর্টেন্ট কথাটা বললে। এই যে লাইফ স্টেজ বা তার পারসেপশন বদলে গেছে, এই জিনিসটা কি তারা সাধারণভাবে ফ্যাক্টরিং করতে পারছে নতুন অ্যাসেট অ্যালোকেশনের কথা যখন ভাবছে? যখন নতুন অ্যাসেট অ্যালোকেশন থাকে, এটা আমার ফর্মুলা, আমি সবসময় জিজ্ঞেস করি যে এই টাকাটা কত দিনের জন্য আপনার, 3 বছর, 5 বছর না 10 বছর, কারণ তার 3 বছরের নিচের টাকা, 2 বছরের টাকা আমরা সবসময় বলি ব্যাংক ফিক্সড ডিপোজিটে রাখুন, ডেটেও আমরা বলি, কিন্তু ডেট ইজ অলসো সামটাইম ভোলাটাইল। সব টাকা উই আর অ্যান অ্যাডভাইজার, আমরা তো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হলে তাকে তো ক্লায়েন্টের দিকটাকে আমাকে দেখতে হবে, যেখানে তার কনজারভেটিভ, তার মানে তার ভোলাটিলিটি চলবে না। ইকুইটিতে ভোলাটাইল, ডেট যদি কখনো ভোলাটাইল হয় তাহলে তার থেকে খারাপ একটা ইনভেস্টারের জন্য হতে পারে না, তাই জন্য আমরা বলি আপনি ব্যাংকে রাখুন। এবং তার রিস্ক প্রোফাইলিংয়ে আমার বলি, অনেক সময় বলি যে টাকাটা হয়তো আপনার লাগলো না, আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে তার থেকে যে রেগুলার রিটার্নটা আসছে সেটা আপনি এসআইপি ইকুইটি ফান্ডে দিন, হুইচ ইজ না অ্যাগ্রেসিভ ফান্ড, এবং তাতে কি হলো আপনার অরিজিনাল টাকাটা সঞ্চয় রইলো, কিন্তু আপনার পরের যে টাকাটা গেল, মানি বিগেটস মানি, সেই টাকাটা আপনার বাড়লো, ওখানে আপনি এসআইপি থ্রু দিয়ে রিস্কটা নিলেন। এবং আপনার যখন আবার নতুন টাকা এলো, আপনার রিকোয়ারমেন্ট যে টাকাটা 3-5 বছর রাখবেন না, ইউ গ্র্যাজুয়েট টু আ হাইব্রিড ফান্ড। তোমাকে এখন আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আমরা ডাটা দেখেছি 3 বছর 5 বছরে ইকুইটি ফান্ডস কিন্তু হাইব্রিড ফান্ডসকে অনেক সময় বিট করে, অনেক সময় কম হয়। আমি 10-15 বছরের যখন রিটার্ন দেখি ইকুইটি ফান্ডস আর হাইব্রিড ফান্ড, ইউল বি সারপ্রাইজ, বোথ আর সেম। 10-15 ইয়ার্সে বোথ আর সেম, যখন দুটোই সেম, যখন আমি একটা 50, 55 কি 60-এর একজন ইনভেস্টারকে টাকাটা ইনভেস্ট করাচ্ছি, তো ওয়াই নট পুট ইন হাইব্রিড ফান্ডস। যে ইনভেস্টার বেশি ভোলাটাইল, সে তাকে আমি ব্যালেন্স অ্যাডভান্টেজে করবো, যাতে তার রিটার্নটা তাকে বলে নিচ্ছি যে কোনটায় সে কত পেতে পারে। বাট না, থিংস চেঞ্জ, ইনভেস্টার্স চেঞ্জ, ইনভেস্টার সাইকোলজি চেঞ্জ। কনজারভেটিভ ইনভেস্টার, আমি বলেছি যেটা আমি আগের বারে, আই এম বিং রিপিটেটিভ, আই হ্যাভ সিং বিকাম, এতে কোনো ফর্মুলা নেই। ইন স্টক মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ড দেয়ার ইজ নো বেসিক ফর্মুলা। অ্যাকর্ডিং টু ইয়োর এজ, আপনার গ্রোথের সাথে, তোমার ইনকামের সাথে সাথে, আমার সাথে সাথে তোমার রিস্ক প্রোফাইলিংও চেঞ্জ হতে থাকে। প্রথম দিনের রিস্ক প্রোফাইলিং ইট ক্যানট বি যে 1 বছর, 5 বছর, 10 বছরে, এটা হতে পারে না। যে বলে সেটা, আমার মতে সেটা ভুল পারে। ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্টস গ্রোথ। আচ্ছা, মনে করো আমি একজন এখন অ্যাগ্রেসিভ পারসন, আমার রিস্ক নেওয়া যথেষ্ট ইচ্ছে এবং ক্ষমতা দুটোই আছে, আমার কোনো ফিক্সড ইনকাম চাই না, আমার দরকার ইকুইটি, কমোডিটি অ্যান্ড হায়ার অ্যাসেট ক্লাস, যেগুলো রিস্ক প্রোফাইল একটু অন্যরকম স্ট্রং। সো আমার জন্য কোনো আইডিয়াল অ্যাসেট অ্যালোকেশন কি তুমি সাজেস্ট করতে পারো? দেখো, এটা কথা বলে আমাদের ঠিক করতে হয় ইনভেস্টারের সাথে। তোমার জন্য যেমন ইকুইটি ফান্ডস, তো ইকুইটি ফান্ডস দুভাবে করা যায় তুমি জানো। এসআইপি, তো অনেকের এসআইপি করার নেই, সে লামসাম দেবে, তো আমরা কিছুটা লামসাম করি, কিছুটা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান রুটে, যাতে তার রিস্ক প্রোফাইলিং হয়। কেননা মার্কেট যখন ভ্যালুয়েশন অনেক হাই হয়, ইট ইজ বেটার। মানে আমরা মনে রাখবো যে এই মার্কেট যে ওভার ভ্যালুড, এটা কিন্তু অনেক দিনের জন্য থাকতে পারে। আন্ডার ভ্যালুড অনেক দিন, উই নো ইট ক্যান রিমেন ওভার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। তো আমরা যখন এসটিপি করবো, আমরা কি করি, একটা ডিফারেন্ট পিরিয়ডের টাইম দিই, কখনো 6 মাস, কখনো 1 বছর, ডিপেন্ডিং অপন দ্য ভ্যালুয়েশন অফ দ্য মার্কেট। আর আমাদের যে কল, অ্যাজ অ্যান আমি অ্যানালিস্ট, মার্কেট যে আমি যেটা ভাবতে পারি সেই মতো কল করি। তো আমরা মিক্স করে দিই, কিছু লামসাম, কিছু এসটিপি। তোমাকে হয়তো আমি শুনলে তুমি অবাক হবে, এই যে আমরা সিস্টেমেটিক ট্রান্সফার রিস্ক প্রোফাইলিং নিয়ে করি, এবং রিস্ক প্রোফাইলিংই এসটিপি আসে, যে লোকটার যেন মার্কেটের ভোলাটিলিটিতে তার আঘাত না লাগে পোর্টফোলিও। বাট ইউ উইল বি সারপ্রাইজড, আমি দেখেছি লামসাম এবং এসটিপি করেছি 3-5 বছরের লামসামের রিটার্ন এসটিপির থেকে সবসময় বেশি হয়। আই হ্যাভ ডান দিস রিসার্চ। তার অনেক কারণ আছে, সেটা তো একদিনে তোমার এই ছোটো মিটিংয়ে তো এত কিছু বলা যাবে না, তার অনেক কারণ আছে। বিকজ মিউচুয়াল ফান্ডে যে আমরা ইনভেস্ট করি, ইটস সামথিং, দেয়ার ইজ ম্যাথস ইনহেরিট, ইটস নাথিং টু ডু অ্যাবাউট ফান্ড ম্যানেজার্স অর দ্য ফান্ড ইটসেলফ, যে কত দিনের কোন পরিস্থিতিতে একই সময়ের বছরের প্রথম দিন যে ইনভেস্টার ইনভেস্ট করছে আর বছরের শেষ দিন, দুজনের রিটার্ন 10 বছরে আলাদা হবে। মার্কেটের যখন 2008-এর ক্রাইসিসে
কেউ টাকা ইনভেস্ট করেছিল টপ আর বটমে, সেখানে যে রিটার্ন 15 বছর বাদে গিয়ে হয়তো 3-4%, কিন্তু এখানে দেখা গেছে সিপে যে ইনভেস্ট করেছে টপ অ্যান্ড বটমে দুজনের রিটার্ন 15 বছর বাদে ডিফারেন্স ইজ ডিফারেন্ট। সো দেয়ার আর সো মেনি ম্যাথস ইন উইদিন মিউচুয়াল ফান্ডস। তো অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্টস তোমার রিস্ক প্রোফাইলিং করে আমরা একটা মিক্স করে পোর্টফোলিও দেবো, ইট ইজ বেটার। এবং আমাদের অনেক ফান্ডস এসে গেছে, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, সেখানে কেন গোল্ড অ্যান্ড সিলভার সেখানে। এবং তোমার এখানে মাথায় রাখতে হবে, কেন আমাদের মন যেটা বলে স্টক মার্কেটে কিন্তু সবসময় উল্টো হয়। যখন তুমি দেখবে যে লোক যেটা করতে চাইছে হয়তো 1-2 বছর সেটা চলে না, যেহেতু গোল্ড অ্যান্ড সিলভার চলেছে এভরিবডি ইজ নাও ওয়ান্টিং টু ইনভেস্ট ইন গোল্ড অ্যান্ড সিলভার। হতে পারে আমাদের রুপি আমরা লাস্ট 40 বছর দেখেছি উইক হয়েছে, কিছু দিনের জন্য স্ট্রং হতেই পারে, ইটস ক্যান সি, তখন কিন্তু গোল্ডের ভ্যালুয়েশনে বাড়লেও আমরা কিন্তু সেই রিটার্নটা পাবো না। ঠিক, এটা আমি সবসময় দেখেছি মিউচুয়াল ফান্ডে মানুষ যেটা মন বলে সেটা কিন্তু কিছুদিন বাদে সেটা হয় না। তাই জন্য মাল্টি অ্যাসেট অ্যালোকেশনের মধ্যেও এখন আবার অনেক বেসিক আছে, কাউর গোল্ড আছে, কাউর সিলভার, কেউ ফরেন ইনভেস্ট করতে, সেটা তার ক্লায়েন্টের সাথে কথা বলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমায় দিতে হবে। সো আর ডিফারেন্ট টাইপস অফ ফান্ড অ্যাকর্ডিং টু নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস অ্যান্ড রিস্ক প্রোফাইলিং উই সাজেস্ট দোজ ফান্ডস। ঠিক ঠিক। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সজল, এটা অনেক সময় দেখা যায় যে আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং করলাম ইনভেস্টরের জন্যে, মোটামুটি সুন্দরভাবে তাকে প্রোডাক্টসগুলো লাইন আপ করে এনে দিলাম, সব কিছু চলার পর দেখা গেল কিছুদিন বাদে দ্য মার্কেট ট্যাঙ্কস বা অন্য কোনো কারণে দ্য স্ট্রাকচারটা ক্রাম্বলস, আর ইনভেস্টর যে আশা বা এক্সপেকটেশন নিয়ে এসছিলেন ঠিক সেটা পূরণ হচ্ছে না। সো হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্যাট? নীলাঞ্জন, এখানে আমি একটা কথা বলতে পারি, এই যে মার্কেট ট্যাঙ্ক কথাটা বললে, মার্কেটের লাস্ট, আমি তোমায় ডাটা দেবো সবসময়, লাস্ট 45 বছরে দেখা গেছে প্রতি বছরই মার্কেট কখনো কখনো নিচে গেছে এবং অনেকটাই নিচে গেছে, কিন্তু বছর শেষে পজিটিভ। দেয়ার হ্যাভ বিন অনলি 5 or 6 ইনস্ট্যান্সেস যেখানে বছর শেষেও নেগেটিভ, 2008, 2093, 2020, this has been 4, 5, 6 years, but the rest years market has gone down, but at the end of the year it has been positive. রাইট। তো মার্কেট ট্যাঙ্কে দুটো একটা, তো এই যে পরিস্থিতি বললাম লাস্ট 40 বছরে, দিস ইজ নর্মাল কারেকশন, তো ইট ইজ দ্য নেচার অফ দ্য মার্কেট, মার্কেট উইল কারেক্ট। আর যদি কখনো বড় ঘটনা তুমি যেটা বলতে চাইছো 2008-এর মতো, কোভিডের মতো ঘটনা হয়, মানে আমরা করার পরে 2020 জানুয়ারিতে আমরা ইনভেস্ট করলাম, তারপর মার্কেট ট্যাঙ্ক করলো, তাহলে কি হয়? এখানে কিন্তু আমাদের ইনভেস্টারদের, আমি এটা আগে বলিনি, এটা তোমায় বলছি, অনেক ঘটনা আমার পাস্ট ইনভেস্টমেন্ট, মানে ওয়াই আই সে আই ক্যান গিভ ইউ anecdotal events because I have gone through the portfolios. 2010 সালে আমরা যখন SWP করি, মজার কথা শোনো, এটা 2010 সালে আমি কোনো ইনভেস্টার করেছি 8% করে SWP নিয়েছি। তারপর অরিজিনাল যেটা আমরা বলি সিস্টেমেটিকে, অরিজিনাল প্রিন্সিপালটা আপনি সবসময় মনে হয় 5-6 বছর বাদে এটা বেড়ে যাবে এবং সেটা সাবস্ট্যান্সিয়াল বেড়ে গেছে। রাইট। 2016 সালে 3টে সিনারিও দিচ্ছি, 2016 সালে কাউর আমি 16-এ SWP করেছি, ওটা কিন্তু 4-5 বছরেও কিন্তু পজিটিভ আসেনি। তখন অনেক ইনভেস্টার তো জিজ্ঞেস করলো যে আমি তো ব্যাংকে রাখলে আমি অরিজিনাল টাকাটা সেটাই থাকতো, আমি রেগুলার রিটার্ন পেতাম, এখানে তো আমি মাইনাস। তাকে আমি বললাম ধৈর্য ধরলে, এবং সেটা আমার 2021-22-এ লেগেছে টাকাটা কিন্তু অরিজিনাল প্রিন্সিপাল করে ক্রস করতে, এবং কোভিডের সময় পরে যে লেগেছে তার তো 2-3 বছরের মধ্যেই প্রিন্সিপালের উপরে গেছে। তাহলে ডিফারেন্ট, আমাদের সবসময় মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে একটা ইনভেস্টার লাস্ট 25 বছরে ডিফারেন্ট টাইমসে এসছে, যে সময় এসছে তার থেকে তার কি রিটার্ন হয়েছে। তাহলে যখন কখনো তুমি বলছো যে ইনভেস্ট করার পরে আমরা একটা প্ল্যানিং করে দিলাম, যদি মার্কেট ট্যাঙ্ক করে তাহলে কি হবে, তখন তো ক্লায়েন্টকে আমাদের বলতে হবে ওটা টপ আপ করার জন্য। হিস্ট্রি হ্যাজ টট আস, যখনই বড় বড় কারেকশন, এখন আমরা সবাই কথা শিখে গেছি বাই দ্য ডিপস, কিন্তু তখন আমাদের মনে রাখতে হবে মার্কেটে কি হয়, মার্কেটের নেচার হচ্ছে যখন কোনো বড় ঘটনা ঘটে আমাদের চোখের সামনে একটা লেয়ার ফেলে দেয়, যাতে আমরা তখন ভয় পাই, এই যুদ্ধ হলো, এই অন্য কোনো ঘটনা ঘটলো, তখন আমরা ইনভেস্ট করতে পারি না। তখন তোমাকে সাহস করে তোমার রিস্ক প্রোফাইলিং অনুযায়ী তাতে টপ আপ করতে হবে, এবং তাকে সেটা বুঝতেই হবে। ওই জন্য প্রথম দিনে আমরা বলি ইনভেস্টারদের যে যখন তারা আসছেন তারা যেন ধরে নেন এখানে 3, 5, 10 বছরের কথা ভেবেই আসছেন, সেই টাকাটাই দেবেন। 3-এর নিচের টাকা কিন্তু ওটা ব্যাংকে যাবে, ব্যাংক ফিক্সড ডিপোজিট, দেয়ার ইজ নো সেকেন্ড থট অ্যাবাউট ইট। এবং বাকি টাকাটা যখন সে ইনভেস্ট করবে সে তো জেনেই আসছে যে মার্কেট ভোলাটিলিটির জন্য তার সাময়িক লস দেখতে হতে পারে, কিন্তু আমরা যখনই 5-10 বছরের ঘটনা বলি তখন আমরা দেখেছি যে টাকাটা মেকআপ হয়েই যায়, এবং তার যদি সেই সামর্থ্য থাকে সে তখন ওখানে টপ আপ করবে। এবার এখানে তুমি যদি ভালো, এখানেও 3টে লেয়ার অফ ইনভেস্টার আছে। একটা 60 বছরের ইনভেস্টার যখন রেগুলার রিটার্ন ওয়ালা ইনভেস্টমেন্টে করেছে,
কিংবা একজন 40-45 বছরের লোক করেছে ইনভেস্টমেন্ট, তখন তাকে আমরা বলতে এই মার্কেট যখন পড়ে গেছে, যদি সেটা গ্রোথ ফান্ডে থাকে, হয়তো সে মানে হাইব্রিড ফান্ডে দিয়েছে কিন্তু গ্রোথ স্কিমে আছে, তখন তাকে আমরা বলি এটা হোয়াই নট ইউ শিফট ইট টু ইকুইটি। মার্কেট এখন অনেকটা পতন হয়েছে, ভ্যালুয়েশন ওয়াইজ নেক্সট 3-5 বছরে মার্কেট এখান থেকে অনেক ভালো রিটার্ন দেবে। সেই দায়িত্বটা কিন্তু অ্যাডভাইজারের এবং ইনভেস্টারের সাথে সেম পেজে থেকে ডিসিশন নিতে হবে। একটা কল ক্যান চেঞ্জ ইউর ফান্ডস রিটার্ন, সেই ডিসিশন নিতে হয়। এবং অনেক সময় পরিস্থিতি এমনও হয়, আমরা দেখেছি যে অনেক ফান্ড হয়তো ফান্ড ম্যানেজার চেঞ্জের জন্য অনেক সময় রিটার্ন দিচ্ছে না, ইনভেস্টার রিটার্ন দিচ্ছে না, কিন্তু সেটা সাময়িক না। একটা ফান্ডকে তোমাকে 2 থেকে 3 বছর, কেন আমরা ডাটা দেখেছি আজকের যে নাম্বার 1 ফান্ড 3 বছর বাদে সেটা 250th নম্বর ফান্ড হয়ে যায়। আজকের যে 45 to 90th র্যাঙ্কের ফান্ড 3 বছর বাদে সে নাম্বার হয়। টাইম চেঞ্জেস, সাইকেল চেঞ্জেস, ফান্ডস রিটার্ন চেঞ্জেস। তাহলে তোমাকে সেই 2-3 বছর, কিন্তু অনেক সময় অনেক ফান্ডও আমরা দেখেছি 3, 5, 10 বছরও তার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে না, ডিউ টু ডিফারেন্ট রিজন। তখন তোমাকে কিন্তু সেই ফান্ডটা থেকে বেরিয়ে ডিফারেন্ট ফান্ডসে যেতে হবে। এবং সেটা যদি তুমি খারাপ টাইমে করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে তুমি যখন একটা কোনো হাইব্রিড ফান্ড ইয়ে থেকে তুমি শিফট করছো ইকুইটিতে, মার্কেট যখন ডাউন আছে, অনেকটা কারেকশন উপর থেকে 10, 20, 25% নিচে, দ্যাট ইজ দ্য টাইম ইউ শুড শিফট। সেই কলটা একটা অ্যাডভাইজারকেই নিতে হবে। তো সেইভাবে তোমাকে ক্লায়েন্টের পরিস্থিতি অনুযায়ী তাকে রিটার্ন। রাইট। আমার মনে হয় তুমি আজকে যেটা এখন বললে একটা লেসন রয়ে গেল সবাইকার জন্যে, এবং বিশেষ করে যারা শুনছেন মন দিয়ে, যারা নিজেদের রিস্ক প্রোফাইলের সঙ্গে সজলের কথাগুলো ম্যাচ করাচ্ছেন কোথাও, আমার মনে হয় আপনাদের মনের মধ্যেও এই ওয়ার্ডস, হিজ লেসন্স উইল প্লে অ্যালং, আর আপনারাও নিজেদের প্রোফাইল হয়তো বুঝে নিয়ে অন্যরকমভাবে আপনাদের অ্যাসেট অ্যালোকেশন করার চেষ্টা করবেন। এবং সেটাই মনে হয় এই ইন্টারভিউয়ের একটা বড় কংক্রিট অবদান হিসেবে দেখা উচিত। থ্যাংক ইউ। শোনার জন্যে আপনাদের কমেন্টস আর অলওয়েজ ওয়েলকাম। প্লিজ লিখবেন, এবং আপনাদের আবার আমরা ফিরে পাবো মেবি উইথ সজল রায়, অন্য এক সময়, অন্য একটা এনভায়রনমেন্টে খুব ভালো করে আমরা কথা বলবো অন্য কোনো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ শোনার জন্যে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।